বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যানাল ফিস্টুলা সাধারণত দেখা যায় যে নারীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কিন্তু পাশাপাশি কিন্তু পুরুষদের মধ্যেও কিন্তু অ্যানাল ফিস্টুলা হবার প্রবণতা অনেক বেশি রয়েছে। আজ আমরা অ্যানাল ফিস্টুলা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যানাল ফিস্টুলা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার আহমেদুজ্জামান 1958 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS PhD ডিগ্রি লাভ করেন। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হসপিটালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই, খুব সহজভাবে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি বলতেন যে অ্যানাল ফিস্টুলা বলতে আসলে কি বোঝায়? ফিস্টুলা হচ্ছে একটা নালীঘা, অর্থাৎ কোনো না কোনো জায়গায় মলদের আশেপাশে যদি পুজ জমা হয় এবং সেই পুজটা নিঃসরণের জন্য যদি একটা নালীর একটা মুখ থাকে এই মলদ্বারের বাইরে ত্বকের ভিতরে এবং অন্য মুখটি যদি থাকে মলদ্বারের ভিতরে এবং মলদ্বারের ভিতরের অংশ থেকে বাইরের দিকে যে রসগুলো নিঃসৃত হতে পারে নালীর মাধ্যমে, এটাকে আমরা ফিস্টুলা বলে থাকি। ফোড়া বা যেটাকে আমরা অ্যাবসেস বলে থাকি, এই ফোড়া থেকে আসলে কিভাবে ফিস্টুলার দিকে সেটা টার্ন করে? মলদ্বারের কাছে ফিস্টুলা হওয়ার পিছনে দুইটি কারণ আমরা এখন পর্যন্ত জানি। তার একটি হচ্ছে মলদ্বারের পাশে যদি ফোড়া হয়, মলদ্বারের আশেপাশে অসংখ্য গ্ল্যান্ড আছে, ছোট ছোট এই গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলো থেকে এক ধরনের রস নিঃসৃত হয়। সেই রসটা নিঃসরণ যদি কোনো কারণে ব্যাহত হয়, তখন মলদ্বারের পাশে একটা ফোড়া তৈরি হয় এবং এই ফোড়ার থেকে ফিস্টুলা হতে পারে। অন্যদিকে যদি মলদ্বার চিড়ে যায়, অর্থাৎ আমরা জানি যে অ্যানাল ফিশার হলে সেই ফিশারের ওখানে যখন ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশন থেকেও মলদ্বারের পাশে বা মলদ্বারের কাছে পুজ জমা হতে পারে, সেটা থেকেও ফিস্টুলা হতে পারে। অর্থাৎ দুইটা কারণেই ফিস্টুলা হতে পারে, এক অ্যানাল ফিশার থেকে হতে পারে, অন্যদিকে যদি মলদ্বারের পাশে ফোড়া হয় সেখান থেকেও ফিস্টুলা তৈরি হতে পারে। স্যার, নারী পুরুষ উভয়েরই কিন্তু অ্যানাল ফিস্টুলা হয়ে থাকে, কিন্তু ছেলেদের তুলনায় আমরা দেখেছি যে মেয়েদের একটু অ্যানাল ফিস্টুলা হবার প্রবণতাটা একটু বেশি। এর পেছনে কারণ কি? মলদ্বার কেন্দ্রিক যে ফিস্টুলা, এই ফিস্টুলাটা নারী পুরুষ উভয়েই হয়ে থাকে। আমাদের দেশে মহিলাদের যে ফিস্টুলা অনেক বেশি হয় এরকম কোনো কিছু ডেটা কিন্তু আমরা জানি না। এটার পিছনে দুইটা কারণ। একটা হচ্ছে যে মহিলারা এই রোগগুলোকে গোপন রাখেন, আর দ্বিতীয় হচ্ছে যে পুরুষরাই যেহেতু আমাদের কাছে বেশি আসেন ফিস্টুলাগুলো নিয়ে, সুতরাং আমরা জানি যে তারাই বেশি সমস্যায় ভোগে। মহিলাদের অন্য একটা ফিস্টুলা নিয়ে হয়তো গবেষণা করছেন বর্তমানে বাংলাদেশে অনেক স্ত্রীরোগ বিশেষজ্ঞরা, এবং সেই ফিস্টুলাটা কিন্তু অ্যানাল ফিস্টুলা নয়। সেই ফিস্টুলাটা সাধারণত ওনাদের জরায়ু বা মাসিকের রাস্তা কেন্দ্রিক এই ধরনের ফিস্টুলা। আমরা দেখেছি যে প্রেগন্যান্সির পরে ফিস্টুলার রিলেটেড প্রবলেমটা অনেক বেশি দেখা দেয়। প্রেগন্যান্সি জনিত কারণেই যদি স্বাভাবিকভাবে তারা সন্তান প্রসব করেন, অর্থাৎ NVD যেটা হয়ে থাকে, সেটার কারণে যদি তার মলদ্বারের কোনো স্থানে ক্ষত তৈরি হয় বা কোনো স্থানে ছিঁড়ে যায় বা ফেটে যাওয়া যেটা বলি, সেটার কারণে যদি সেখানে কোনো কারণে ইনফেকশন হয় এবং সেই ইনফেকশনটা যদি যথাযথভাবে চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে সেখানে ফিস্টুলা তৈরি হতে পারে। আর এর বাইরেও যে সমস্ত কারণে পুরুষের ফিস্টুলা তৈরি হয়, যেগুলো আগে বলেছি, একই কারণেও মহিলাদেরও ফিস্টুলা হতে পারে। অ্যানাল ফিস্টুলা এবং পাইলস, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? প্রথমত ফিস্টুলা মানেই হচ্ছে এখানে একটা নালী থাকবে বা একটা পুজ নিঃসরণের জায়গা থাকবে। অন্যদিকে পাইলসের প্রাথমিক পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে সাধারণত সেরকম কোনো জায়গাতে পুজ নিঃসরণ হওয়ার কোনো সুযোগ থাকে না। অনেক সময় দীর্ঘস্থায়ী বা চতুর্থ পর্যায়ের পাইলস, যে ক্ষেত্রে এই মলদ্বারের কাছে যে কুণ্ডলীগুলো সেগুলো দীর্ঘদিন বাইরে থাকলে ওখানে এক ধরনের ইনফেকশন হয়ে সেখান থেকে রস
নিঃসরণ হতে পারে বা পুজ নিঃসরণ হতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় কনফিউজ থাকি যে এটা ফিস্টুলা নাকি পাইলসের জন্যেই এটা হয়েছে। তবে ফিস্টুলাতে অতি অবশ্যই এখানে পুজ নিঃসরণ হতে হবে, কিন্তু পাইলসের ক্ষেত্রে সবসময় যে পুজ নিঃসরণ হবে বা এরকম পর্যায় পর্যন্ত সবার পাইলস চলে যাবে এমনটা নয়। যখন ফিস্টুলার সাইন সিমটমের রোগীরা আসেন তখন প্রাথমিক পর্যায়ে আপনারা কোন কোন ধরনের বেসিক কিছু টেস্ট করতে দেন? আমরা প্রথম যেটা করে থাকি একটা ফিস্টুলোগ্রাম করি, এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ফিস্টুলাটা জটিল বা এই ফিস্টুলাটার অনেকগুলা শাখা প্রশাখা আছে, সেক্ষেত্রে আমরা এমআরআই সহযোগিতা নিয়ে থাকি এবং এমআরআই এর মাধ্যমে জানতে পারি তার ফিস্টুলাটা কি ছোট না বড়, নাকি জটিল নাকি সিম্পল। এগুলো আমরা সেইভাবে নির্ধারণ করে নিয়েই তাকে পরবর্তী পর্যায়ে যেতে বলি বা চিকিৎসার জন্য আমাদের কাছে আসতে বলি বা চিকিৎসার বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। ট্রিটমেন্টটা করে থাকে যে ফিস্টুলাটা সিম্পল নাকি কমপ্লেক্স, তার মানে ফিস্টুলা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সিম্পল একটা একভাবে কমপ্লেক্স। ভাগ এবং করলে কমপ্লেক্স এবং সিম্পল একভাবে ভাগ করা যায়, আবার আরো অন্যভাবে ভাগ করা যায় এটাকে অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র, আবার আরো একভাবে ভাগ করা যায় যে এটা কি আপনার লো ভ্যারাইটি না হাই ভ্যারাইটি, আরো ভাগ করা যায় এটা কি জাস্ট একটা সিম্পল ফিস্টুলা নাকি এটা ইন্টারস্ফিংক্টারিক। আমরা পার্থক্যটা আসলে কিভাবে করব? এটা চিকিৎসকই করবেন, এবং যখন আমরা ফিস্টোগ্রাম পাবো বা এমআরআই এর মাধ্যমে জানতে পারবো তখনই আমরা এটা নিশ্চিতভাবে পার্থক্য করতে পারবো। গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে ফিস্টুলার ট্রিটমেন্ট অপারেশন ছাড়াই চিকিৎসা সম্পন্ন করতে পারবে বা একেবারে তারা ভালো করে দেবে, এই বিষয়ে আপনার মতামত কি? তো আসলে তো তারা সঠিক চিকিৎসা দেন না, এটা বরং চিকিৎসার নামে এক ধরনের অপচিকিৎসা হয়, কিন্তু সেই অপচিকিৎসাকে রোধ করার মতো সামর্থ্য তো সকলের নাই। কারণ একটা ভালোভাবে একটা ফিস্টুলা অপারেশন করাইতে গেলে বা ভালো একটা জায়গা থেকে অপারেশন করে রোগমুক্ত হতে গেলে আসলে বেশ এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, এবং এই রোগের থেকে মুক্তি পেতে গেলে বেশ অনেক টাকাই ব্যয় হয়। যদিও আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন প্রচুর পরিমাণে কলোরেক্টাল সার্জনরা যাচ্ছেন, তাদের পোস্টিং হচ্ছে, তারা জনগণকে নিশ্চয়ই অনেক সহায়তা করছেন। আমাদের সময় এগুলো অনেক কম সংখ্যক কলোরেক্টাল সার্জনই থাকতেন সরকারি হসপিটালগুলোতে। আমি আশাবাদী যে ভবিষ্যতে এই কলোরেক্টাল সার্জনরা আমাদের দেশের গরিব জনগোষ্ঠীকে যখন সহায়তা করবেন তখন তারা এই অপচিকিৎসার দিকে আর যাবে না। স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে যেন আমাদের দেশের যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, যাদের ফিস্টুলার রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে, তারা সেই চিকিৎসাটা পাবে। রোগ প্রতিকার করা থেকে যদি কোনোভাবে এটা প্রতিরোধ করা যায়, আমরা সবসময় জানি সেটাই ভালো। আমাদের দেশে পেরিয়ানাল হাইজিন সঠিকভাবে হয় না, অর্থাৎ তারা উদাসীন থাকে। টয়লেট করার সময় হয়তো কখনো শক্ত টয়লেট বের হলো, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হলো, হয়তো সেটা নিয়েই সে দীর্ঘদিন ভুগলো। এখানে সামান্য একটা অ্যানাল ফিসার হলো, কিন্তু এই অ্যানাল ফিসার থেকেই তো আলটিমেটলি একটা ফিস্টুলা হতে পারে। তো সুতরাং উনি যখন অ্যানাল ফিসারটাকে যদি একটু যত্নশীল হতেন, চিকিৎসা তখনই নিতেন, তাহলে ফিস্টুলা হতো না। আবার অন্যদিকে মলদ্বারের পাশে ফোড়া হলো, হয়তো একটা গ্রাম্য চিকিৎসকের কাছে গেলেন, উনি হয়তো সামান্য একটা এমনও দেখেছি যে একটা খেজুরের কাঁটা দিয়ে ফুটা করে পুজটা বের করে দিলেন, উনি রিলিফড হলেন, ব্যথা কমে গেল, এটা নিয়ে উনি চলতে থাকলেন, কিন্তু আলটিমেটলি ওই একটা ফুটার থেকেই কিন্তু ওনার ফিস্টুলা সূত্রপাত হলো। স্যার, অ্যানাল ফিস্টুলা হয়েছে, অপারেশন করার মতো কন্ডিশনে তারা চলে এসেছে, কিন্তু অপারেশন করতে চাচ্ছেন, এক্ষেত্রে বিকল্প কোনো ট্রিটমেন্ট রয়েছে কিনা? আমরা স্পষ্টভাবে বলে থাকি ফিস্টুলার একমাত্র চিকিৎসায় অপারেশন, এবং এই ফিস্টুলা যে নালীটা আছে এই নালীটাকে ওখান থেকে সরিয়ে নেওয়া বা নালীটাকে পুরোপুরিভাবে নির্মূল করাটাই হচ্ছে ফিস্টুলার একমাত্র চিকিৎসা। সেক্ষেত্রে আসলে সার্জারি বা বর্তমান সময়ে যে লেজার সার্জারি বা লেজার, এটা ব্যতীত ফিস্টুলা থেকে মুক্তি পাওয়ার আসলে কোনো সুযোগ নেই। তবে ফিস্টুলা যদি দেখা যায় যে কখনো খুব সামান্য পরিমাণ জায়গা নিয়ে আছে, সেক্ষেত্রে সার্জারিটা ছোট হবে। অন্যদিকে যদি এটা অনেক ভিতরে চলে যেয়ে থাকে তাহলে তো সার্জারি অতি অবশ্যই লাগবে। অনেক সময় এটার কারণে আরও অনেক জটিলতা তৈরি হয়, যে জটিলতাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অতি অবশ্যই সার্জারিটা দ্রুততম সময় করিয়ে নেওয়াটাই ভালো। ফিস্টুলার ক্ষেত্রে অনেক ধরনের সার্জিক্যাল পদ্ধতি রয়েছে, যেমন ফিস্টুলোটমি, সেটন, লিফট, এগুলো সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। অপারেশনের একদম প্রাথমিক পর্যায়ে আমাদের এই সার্জারি যখন থেকে ডেভেলপ হয়েছে তখন থেকেই
দুইটা পদ্ধতি ছিল, একটা ফিস্টুলাটমি আর একটা ফিস্টুলেকটমি। ফিস্টুলাটমিতে শুধুমাত্র ফিস্টুলার যে নালীটা এটাকে কেটে দেওয়া হতো, আর ফিস্টুলটেকটমিতে এই নালীটাকে উঠায় নিয়ে আসা হতো। এর পরবর্তীকালে আরও যে পদ্ধতিগুলো এসেছে সেগুলোর ভিতর যেমন লিফট, এটাকে বলা হয় যে ভিতরের দিকে একটা ফিস্টুলার ট্র্যাকটাকে বেঁধে দেওয়া এবং বাইরের দিক থেকে এটুকুকে অপসারণ করা। অনেক সময় দেখা যায় যে বেঁধে দিয়ে ভিতরে যে অংশটুকু রেখে দেওয়া হলো এটা থেকে পুনরায় ফিস্টুলা হওয়ার সম্ভাবনাটা থাকে। আবার সিটনের কথা যেটা বলা হলো, সেটা সিটন ইতিপূর্বে যে সিটন ছিল সেটাকে বলা হতো যে টাইট সিটন, অর্থাৎ ওই ফিস্টুলা ট্র্যাক্টের বরাবর, ওই ছিদ্র বরাবর একটা মোটা সুতা বা অনেক শক্তিশালী কোনো সুতা যেমন প্রোলিন, এগুলো দিয়ে টাইট করে বাঁধা হতো। এখন একটা প্রচলন আছে, সেটা হচ্ছে লুজ সিটন, যেটা আমরা সাধারণত দিয়ে থাকি লেজার প্রয়োগ করার আগে। তো এই সিটন পদ্ধতি আগে যেটা ছিল সেটার ক্ষেত্রেও আমরা জানি যে অপারেশন সম্ভব, তবে ওইটা বেশ ব্যথাযুক্ত হয় এবং বেশ মানুষ কষ্ট পায় দীর্ঘদিন। ফিস্টুলার অপারেশন করলেও সেটা আবারও কাম ব্যাক করে, যেমন আপনি লিফটের কথা আপনি বলছিলেন, আরেকটা সার্জিক্যাল পদ্ধতি, সেটা করলে আবার ফিস্টুলা ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি ওভারঅল বলি যে ফিস্টুলার অপারেশন করার পরবর্তী সময়টাতে আবারও হবার চান্সেস রয়েছে কিনা এবং কেন সেটা হয়? হ্যাঁ, অবশ্যই ফিস্টুলা করার পরে পুনরায় ফিস্টুলা হতে পারে। আমি এটাকে দুইভাবে বলি, একটা হচ্ছে যে স্থানে ফিস্টুলা হয়েছিল সেখানেও পুনরায় হতে পারে, আর তাছাড়া যেখানে ফিস্টুলা ইতিপূর্বে হয় নাই অন্য জায়গাগুলোতেও হওয়ার সুযোগ থাকে। তবে যেখানে ফিস্টুলা হয়েছে, যেটা চিকিৎসা তিনি নিলেন, সেখানে পুনরায় হওয়ার সম্ভাবনা, যদি আমরা পুরাতন পদ্ধতিগুলোতে যাই, তাতে 70 থেকে 80% ক্ষেত্রে পুনরায় হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে যদি আমরা বর্তমান যে পদ্ধতিটা সর্বাধুনিক পদ্ধতি লেজার, এই পদ্ধতিতে গেলে সর্বোচ্চ 10% পর্যন্ত পুনরায় হওয়ার সম্ভাবনা থাকে। এই ফিস্টুলা পুনরায় হওয়ার পিছনে কিন্তু চিকিৎসকের যেমন দায়িত্ব আছে, তার দক্ষতা থাকতে হবে, তার অভিজ্ঞতা থাকতে হবে এবং সঠিক পদ্ধতি তাকে নির্ণয় করে দিতে হবে। অন্যদিকে রোগীরও দায়িত্ব আছে। ফিস্টুলা পরবর্তী সময় যদি এটা কেটে করা হয়, তাহলে যে ড্রেসিংগুলো, এই ড্রেসিংগুলো সঠিকভাবে হতে হবে। তাকে নিজস্ব শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস মলদ্বারের পাশের পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার খেতে হবে, চলাচল করতে হবে। অন্য কোনো রোগও তো থাকতে পারে, তার ডায়াবেটিস যদি সেটা অনিয়ন্ত্রিত থাকে তাহলে তো এইখানে ইনফেকশনটা যাবে না। অনেক সময় দেখা যায় মলদ্বারের পাশে কোনো কোনো রোগীর এক ধরনের টিবির জীবাণুর প্রাদুর্ভাব, সেই ক্ষেত্রে টিবির চিকিৎসা নিতে হবে। আমরা প্রতিরোধ সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সবসময় বলাই হয়ে থাকে, আপনি আপনার শরীরের ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে। এক একটি অঙ্গকে ভালো রাখার জন্য বেশ কিছু খাবারের বা ডায়েটারি মডিফিকেশন আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোলন ভালো রাখার জন্য সবার প্রথমে যদি বলতে হয়, প্রচুর পরিমাণে পানি এবং পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি গ্রহণ করতে হবে। কেননা কোলন ভালো রাখার জন্য পানি বা জলীয় খাবারের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জন্য প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি, বিশেষ করে সিজনাল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ খুব ভালো পরিমাণে থাকে। সেটি শীতকাল হোক বা গ্রীষ্মকাল, যখনই হোক না কেন আপনি চেষ্টা করবেন পানি সমৃদ্ধ ফলমূল শাকসবজি রাখার জন্য। প্রতিদিন যদি একটি করে কচি ডাবের পানি পান করতে পারেন, সেটিও কিন্তু আপনার শরীরে পানির চাহিদা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তীতে বলবো যে সবসময় আসলে প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার গ্রহণ করার পাশাপাশি আপনার খাদ্য তালিকায় ফলমূল শাকসবজি থেকে যেমন আপনি পানি পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার কোলন ভালো রাখার জন্য অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে। সেজন্য কোলনকে ভালো রাখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি বা এই জাতীয় খাবার থেকে তৈরি করা বিভিন্ন খাবার অপশনগুলো রাখতে হবে। সকালে ব্রেকফাস্টে অবশ্যই একটি সবজির আইটেম রাখার চেষ্টা করবেন। মধ্য সকালে যখন খাবার গ্রহণ করবেন তখন একটি মিষ্টি ফল রাখলেন, আবার দুপুরে খাবারে শাকের একটি আইটেম রাখলেন, সবজির একটি আইটেম রাখলেন, বিকেলবেলায় যে কোনো একটি ফল বা টক ফল আপনি গ্রহণ করে ফেলতে পারেন।
রাতের খাবার হিসেবেও রাতের খাবারের সাথে আপনি রাখার চেষ্টা করবেন যে কোনো সবজির একটি আইটেম, তাহলে দেখা যাবে যে আপনার কোলন হেলদি রাখতে সেটি সাহায্য করবে। কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে? অতিরিক্ত প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাবার যেগুলো আছে, যেমন আমরা সবসময় বলে থাকি যে রিফাইন্ড আটা যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। আবার অতিরিক্ত সাদা আটা থেকে তৈরি করা খাবার বা খাবার সামগ্রী যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। পাউরুটি, পাস্তা, সাদা আটা থেকে তৈরি করা খাবার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, না হলে এটি কিন্তু আপনার কোলনকে হুমকির মুখে ফেলে দিবে। অতিরিক্ত চা কফি পান করার অভ্যাস অনেকের ক্ষেত্রেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনি আপনার কোলনকে ভালো রাখতে চান তাহলে কিছুটা হলেও লিমিটেড করে দিতে হবে অতিরিক্ত চা কফি পান করাকে। তার পরবর্তীতে লাল মাংস আমাদের দেহের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কিন্তু এই লাল মাংস অতিরিক্ত গ্রহণ করলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে সেটি কিন্তু আপনার কোলনকে হুমকির সম্মুখীন করে দেয় বা কোলনের বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সেজন্য অবশ্যই আপনি যদি আপনার কোলনকে ভালো রাখতে চান আপনাকে এই লাল মাংসের অতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে। চেষ্টা করবেন মাসে 1 থেকে 2 বার এই লাল মাংস গ্রহণ করার জন্য। আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, বাহিরে ডুবো তেলে ভাজা খাবার আর সিম্পল সুগার বা যেগুলো আছে দেখা যায় সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বা পেস্ট্রি, কেক, পাউরুটি এগুলো খেতে আমরা অনেকেই পছন্দ করি, এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে। কেননা এই সিম্পল সুগার যেগুলো আছে সেগুলো কোলনের রোগের ঝুঁকিকে বাড়িয়ে দিয়ে থাকে। সেজন্য আপনাকে অবশ্যই আমি যেটি মেনশন করে দিলাম যেই খাবারগুলোর কথা, সেই খাবারগুলোকে অবশ্যই গাইডলাইন হিসাবে মেনে নিয়ে সেই অনুযায়ী চলতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার কোলনকে ভালো রাখতে পারবেন। শুধু কোলন না, আপনি আপনার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখতে চাইলেও এই টিপসগুলো কিন্তু মেনে চলতে পারেন, তাহলে দেখা যাবে কোলনের পাশাপাশি দেহের ইন্টারনাল বিভিন্ন অর্গান ভালো রাখতে এইগুলো সাহায্য করবে। স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে ফিস্টুলা প্রতিরোধ করার জন্য আমাদের কি করা উচিত, অথবা আমাদের যে জীবন ধারণ পদ্ধতি সেটার মধ্যে আমরা কি পরিবর্তন করতে পারলে সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো? আমরা জানি যে এটা এক ধরনের ইনফেকশনের কারণে ফিস্টুলা হয়ে থাকে, সুতরাং আমাদের প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পুরো শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মলদ্বারের আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তার অর্থ এই নয় যে এখানে অতিরিক্ত পরিমাণে সাবান, শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বা এখানে পবিসেপ, ডেটল, স্যাভলন এগুলো লাগাবেন। বরং আমি মনে করি যে আমরা যেহেতু পানি ব্যবহার করে অভ্যস্ত, আমাদের পানিটা দিয়েই শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মলদ্বারকে প্রচুর পানি দিয়ে পরিষ্কার রাখাটাই বাঞ্ছনীয়। এর পাশাপাশি যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যদি মলদ্বারের পাশে কখনো কোনো ছোটো ফোড়াও হয় তো সেটাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাওয়া বা সেটাকে নির্মূল করে দিতে হবে। অন্য আরেকটা যেটা বলেছি যে কারণে ফিস্টুলা হতে পারে সেটা হচ্ছে অ্যানাল ফিসার। সুতরাং করার সময় লক্ষ্য রাখতে হবে যদি কোনো অ্যানাল ফিসার থাকে এবং ব্যথাযুক্ত কোনো রক্তপাত হয় তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ফিসার অবস্থাতেই এটা চিকিৎসা করিয়ে নেবেন যাতে এটা ফিস্টুলা পর্যন্ত না গড়ায়। এই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা যতটুকু স্যার আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে মলদ্বারের আশেপাশে সামান্যতম কোনো সমস্যা যদি দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা সাধারণত হাঁটুর লিগামেন্টগুলো অনেকে ধারণা একটু কম আছে, সেজন্য আমরা একটু ব্যাখ্যা করতে চাই। হাঁটুর দুটো লিগামেন্ট মূলত আমরা দেখতে পাই, একটি হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা উপরে ফিমারের সাথে এবং নিচের টিবিয়াতে থাকে এবং এটা সামনে থাকে বলেই এটাকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বলে। এবং আরেকটির অবস্থান পিছনে থাকে সেটাকে বলে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। লিগামেন্ট উভয়ই ফিমারের উপরে এবং নিচে টিবিয়াল বোনে এটা অ্যাটাচমেন্ট থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।